সকালবেলা ঈশান আয়েশ করে ব্রাশ করতে করতে পুকুর পাড়ের দিকে এগিয়ে এলো। ভোরের স্নিগ্ধ বাতাসে মনটা বেশ ফুরফুরে লাগছে তার। পুকুর ঘাটের কাছাকাছি আসতেই সে দেখতে পেল মিহি একা দাঁড়িয়ে আছে। মেয়েটা একদম নিষ্পলক চোখে শান্ত পানির দিকে তাকিয়ে কি যেন ভাবছে। ঈশান ভাবলো একবার ডেকে জিজ্ঞেস করবে কিছু হয়েছে কি না, কিন্তু পরক্ষণই মনে হলো থাক, একা আছে যখন নিশ্চয়ই নিজের কোনো চিন্তা করছে। মেয়েদের সাথে নিজে থেকে আগ বাড়িয়ে কথা বলতে গেলে উল্টোটা ভেবে বসতে পারে। সো আই গুড লিভ হার অ্যালোন। এইভাবে ঈশান যেই না পা বাড়ালো অমনি মিহির নজর পড়ল তার দিকে। ঈশানকে দেখে মিহি মুহূর্তে একগাল হেসে বলে উঠল আরে ঈশান যে, এসেও কোনো কথা না বলে চলে যাচ্ছেন কেন? কি ব্যাপার? ঈশান মাঝপথে থেমে গেল। সে একটু অপ্রস্তুত হয়ে মিহির দিকে ঘুরে তাকিয়ে বলল, ওহ না, আসলে এমনি সকালে উঠে হাঁটার জন্য এদিকে আসলাম। এসে দেখি তুমি একা দাঁড়িয়ে আছো। ভাবলাম হয়তো মন খারাপ, তাই অহেতুক ডিস্টার্ব করতে চাইনি। মিহি তখন খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, আপনিও না, আমি কেন বিরক্ত হব? আসলে এমনি পুকুর পাড়ে দাঁড়িয়ে ভোরের বাতাসটা এনজয় করছিলাম, এই আর কি। ঈশান হালকা এসে মাথা নেড়ে বলল, ওহ আইসি। এরপর দুপুরের মধ্যে টুকটাক গল্প ওহ আইছি এরপর দুজনের মধ্যে টুকটাক গল্প জমে উঠল। ঈশান মজায় কিছু একটা বলতেই মিহি হাসিতে ফেটে পড়ল। ঠিক সেই সময় শুভ্রা বড় একটা হাই তুলতে তুলতে ঘর থেকে বাইরে বের হলো। চোখে মুখে তখনও ঘুমের রেশ। বাড়ির গেটের কাছে আসতে ও চোখ গেল পুকুর পাড়ের দিকে। সেখানে ঈশান আর মিহি পাশাপাশি দাঁড়িয়ে হাসাহাসি করছে। দৃশ্যটা দেখা মাত্রই শুভ্রার বুকের ভেতরটা যেন কেউ খামছে ধরল। কলিজাটা হঠাৎ মোচড় দিয়ে উঠল ওর। শুভ্রা স্পষ্ট অনুভব করতে পারল একটা অজানা অস্থিরতা আর চিনচিনে ব্যথা ওর সারা শরীর ছড়িয়ে পড়েছে। শুভ্রা মনে মনে ভাবল, এর মানে কি? আমি কেন ঈশান ভাইয়াকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখে কষ্ট পাচ্ছি? ও তো আমার বড় ভাইয়ের মতো, তাহলে মেয়ের সাথে এভাবে হাসাহাসি করতে দেখে আমার তো খারাপ লাগছে কেন? শেষমেশ শুভ্রা নিজের মনের সাথে লড়ে আর শান্ত থাকতে পারল না। দ্রুত পায়ে সে পুকুর পাড়ে চলে আসলো। শুভ্রাকে হুট করে আসতে দেখে ঈশান আর মিহির হাসি মুহূর্তে মিলিয়ে গেল। মিহি অবাক হয়ে বলল, আরে শুভ্রা, তুই এখানে হঠাৎ? শুভ্রা মিহির দিকে তাকিয়ে বেশ তেরা গলায় উত্তর দিল, কেন, এখানে এসে বুঝি খুব বড় অপরাধ করে ফেললাম? তোদের পার্সোনাল মুভমেন্টে কি নষ্ট হয়ে গেল? শুভ্রার এমন ঝাঁঝালো কথা শুনে ঈশান আর মিহি দুজনে কুঁচকে গেল। মিহি পরিস্থিতি হালকা করার জন্য ঠাট্টা সুরে শুভ্রার কাঁধে একটা চাপড় দিয়ে মেরে বলল, তুইও না কী সব আজে বাজে বলছিস? অপরাধ কেন হবে? আমরা তো এমনি বসে গল্প করছিলাম। শুভ্রা একটা মেকি হাসি ঝুলিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোর ভাবসাব দেখে তো তাই মনে হচ্ছে রে মেহে। মনে হচ্ছে আমি এসে একদম কাবাব মে হাড্ডি হয়ে গেছি। মেয়ে একটু হেসে বলল, তুই না শুভ্রা কী যা বলতেছিস? আমি তো এই আর কি একটু গল্প করছিলাম। আর বাকিটুকু বলার আগে শুভ্রা তাকে হাত উঁচিয়ে থামিয়ে দিয়ে কর্কশ গলায় বলল, হয়েছে, বুঝেছি। তুই এখান থেকে যা। ঈশান ভাইয়ার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। মিহি আর কথা বাড়ালো না। শুভ্রা মেজাজ দেখে চুপচাপ সেখান থেকে চলে গেল। ঈশান তখন দাঁত বিড়া শেষ করে মাটিতে থুতু ফেলে মুখ ধুয়ে সোজা হয়ে দাঁড়ালো। শুভ্রা দিকে তাকিয়ে নির্বিকার গলায় বলল, কি বলবে তাড়াতাড়ি বলো। শুভ্রা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কেন? খুব কষ্ট হচ্ছে বুঝি মিহিকে বিদায় করে দিয়েছি বলে? খুব একা একা লাগছে আপনার? ঈশানের ভুরু কুঁচকে গেল, কপালে ভাঁজ পড়ে। সে বিরক্ত হয়ে শুভ্রার দিকে তাকিয়ে বলল, কি বলছো শুভ্রা তুমি এসব? মাথা ঠিক আছে তো তোমার? মেয়ে চলে যাওয়ায় আমার কেন কষ্ট হবে, হ্যাঁ? শুভ্রা এবার ঈশানের আরও কাছে এগিয়ে এসে তেরা গলায় বলল, তাহলে এতক্ষণ তো তার সাথে বেশ হেসেই কথা বলছিলেন, তখন তো আপনার সময় ফুরাচ্ছিল না? এখন আমি কথা বলতে চাইছি বলে আমার বেলায় আপনার সময় ফুরিয়ে যাচ্ছে, তাই না? ঈশান একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে কিছুতেই মেলাতে পারছে না শুভ্রা হুট করে কেন এতটা রিয়াক্ট করছে। সে আমতা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো। শুভ্রা, দেখো তুমি যা ভাবছো তা মোটেও না। আসলে হুট করে এভাবে
পুকুর পাড়ে আমাদের দুজনকে কথা বলতে দেখলে গ্রামের মানুষ উল্টাপুল্টা ভাববে, আর গ্রামের লোকজন সম্পর্কে তো তোমার ধারণা আছে। তাই আমি বাকিটুকু বলার সুযোগ দিল না শুভ্রা। রাগে ফেটে পড়ে মাঝপথেই কথা কথা বলা বন্ধ করে দিল। হয়েছে, আর নাটক করতে হবে না। মেয়ের সাথে যখন দাঁত কেলিয়ে কথা বলেছিলেন তখন তো আপনার এই লোকলজ্জা চিন্তা মাথায় ছিল না। শুধু আমার সাথে কথা বলতেই যত রাজ্যের চিন্তা মাথায় এলো, তাই না? ঠিক আছে, মেয়ের সাথে কথা বলেন আপনি, আমার সাথে আর কথা বলতে হবে না। আমিও আর জীবনে আপনার সাথে কথা বলবো না, বলে শুভ্রা সেখান থেকে বড় বড় পা ফেলে গটগট করে চলে গেল। ঈশান বিড়াল সাথে নিয়ে একদম স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। ওর মাথায় কিছুই ঢুকছে না। কি হলো হঠাৎ? শুভ্রা এমন পাগলামি কেন করছে? স্পেস একটা কথা বলা নিয়ে কেউ এতটা রিয়াক্ট করতে পারে, সেটা ঈশানের কল্পনারও বাইরে। খুব ভোরে ছাদে এসেছিল হৃদি। সারা রাত এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেনি সে। মনের ভেতর এক অস্বস্তির ঝড় বয়ে গেছে। তাই ফরজের নামাজটা পড়িয়ে একটু শান্তির খোঁজে ছাদে উঠে এসেছে। ভোরের সিক্ত আর শীতল বাতাসটা হৃদির তপ্ত কপালে আলতো ছোঁয়া দিয়ে ওর মনটাকে কিছুটা ফুরফুরে করে দিয়ে যাচ্ছে। এর কিছুক্ষণ পরে শরীরচর্চার জন্য একটা টি শার্ট আর শর্ট ট্রাউজার পরে ছাদে উঠল শুভ্র। ওর মূল উদ্দেশ্য ছিল পুশ আপ দেওয়া, কিন্তু সাত সকালে ছাদে হৃদিকে এইভাবে একাকী দাঁড়িয়ে থাকতে দেখে এটা সে কল্পনা করতে পারেনি। হৃদি তখনও শুভ্রের উপস্থিতি টের পায়নি। ও গভীর মগ্নতার ছাদের রেলিং ধরে ভোরের আকাশের দিকে তাকিয়ে আছে। শুভ্র একবার ঘড়ির দিকে তাকালো। বেলা বেজে যাচ্ছে, এখন ব্যায়াম না করলে পরে আর শরীরে সায় দেবে না। তাই সে হৃদির সাথে কোনো কথা না বাড়িয়ে ছাদের এক কিনারে গিয়ে উপর হয়ে দুহাত ফ্লোরে খামচে ধরে পুশ আপ দিতে শুরু করলো। কপাল বেয়ে ঘাম ঝরছে, পেশিগুলো ফুলে উঠেছে, কিন্তু ও থামছে না। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে ছাদে পা রাখলো রাছেল। সেখানে হৃদিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে রাসেলের মনে কথা বলার এক সুপ্ত ইচ্ছা জেগে উঠল। সে পা টিপে টিপে হৃদির পাশে গিয়ে দাঁড়ালো এবং খুব নরম গলায় জিজ্ঞেস করলো, মন খারাপ বুঝি? হঠাৎ করে কারো কণ্ঠস্বর শুনে হৃদি চমকে উঠে পাশে রাসেলকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। এই মুহূর্তে ও একদমই কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু না বললে আবার নিজেকে বড্ড অহংকারী মনে হয়। তাই হৃদি ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, না তো, মন খারাপ হবে কেন? এমনিতে আকাশের দিকে তাকিয়ে আছে, পরিবেশটা খুব ভালো লাগছে। কথাটি বলে হৃদি একটু পাশে ফিরে রেলিংয়ের পিঠ ঠেকিয়ে দাঁড়াতেই ছাদের কিনারা দেখে ওর চোখ আটকে গেল। সেখানে শুভ্র দু হাত দিয়ে ছাদের মেঝের খামচে ধরে রাগে ফুঁসছে আর এক দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে আছে। ওর চোখ দুটো ইতিমধ্যে রাগে টকটকা লাল হয়ে গেছে। হুট করে শুভ্রাকে এভাবে রংদেহী মূর্তিতে ছাদে দেখে হৃদি ভূত দেখার মতো চমকে উঠল, কিন্তু পরক্ষণে সে নিজের ভয়টা চেপে রেখে শুভ্রর ওই ভয়ঙ্কর রাগটাকে মোটেও তোয়াক্কা না করলে উল্টো রাসেলের দিকে তাকে বেশ মিষ্টি করে হেসে বলল, তা আপনি কেন এই অসময়ে ছাদে? রাসেল একটু অপ্রস্তুত হয়ে মাথা চুলকে বলল, আসলে আমি একটু হাঁটার জন্য ছাদে এসেছিলাম। এসে দেখি তুমি একা দাঁড়িয়ে আছো, তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প করি। বাই দ্য ওয়ে, ইউ লুকিং ভেরি নাইস ইন দিস মর্নিং। হৃদি ঠোঁটে আলতো একটা হাসি রেখা টেনে দিল। ওকে হাসতে দেখে রাসেলের সাহস যেন দ্বিগুণ বেড়ে গেল। সে একটু ইতস্ত করে বলল, আচ্ছা হৃদি, যদি কিছু মনে না করো তবে তোমাকে একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করতে পারি? হৃদি আর চোখে দেখল ছাদের এক কোণে শুভ্রর রাগী চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। শুভ্রকে আরও একটু খেপিয়ে দেওয়ার জন্য হৃদি নিজের হাসিটা আরও মিষ্টি করে রাসেলের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বলেন কি বলবেন, আমি কেন কিছু মনে করব? রাসেল কিছুটা তোতলানো সুরে আমতা আমতা করে বলল, আসলে না মানে তুমি কি কারোর সাথে রিলেশন করো? আই মিন কাউকে কি তোমার স্পেশালি পছন্দ? রাসেলের এমন আচমকা আর অদ্ভুত প্রশ্নে হৃদি মুহূর্তের জন্য থমকে গেল। মনের ভেতরে একটা বিরক্তির দানা বাঁধলেও সে সেটা প্রকাশ করল না। ছাদের কিনারার দিকে আর চোখে তাকাতেই হৃদি চমকে উঠল। শুভ্র সেখানে নেই, হঠাৎ কোথায় উদা হয়ে গেল লোকটা।
তাকে এভাবে রাসেলের সাথে একা রেখে শুভ্র চলে যাওয়ার মতো মানুষই না। এইভাবে রীতি ঘাড় ঘুরিয়ে রাসেলের দিকে তাকাতেই আতঙ্কে এক চিৎকার দিয়ে 2 পা পিছিয়ে গেল। কারণ শুভ্র এখন একদম রাসেলের ঠিক পেছনে জমের মতো দাঁড়িয়ে আছে। ওর 2 হাত শর্ট ট্রাউজারের পকেটে ঢোকানো, ঘামে ভেজা শরীর পেশিগুলো টান টান হয়ে আছে। শুভ্র একদম শান্ত কিন্তু হিমশীতল চোখে হৃদির দিকে তাকিয়ে আছে। হঠাৎ হৃদির এমন আত্মচিৎকারে রাসেল ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে অবাক হয়ে বলল, কি হয়েছে হৃদি? হঠাৎ এমন চিৎকার দিলে কেন? মনে হচ্ছে যেন কোনো ভূত দেখেছ। হৃদি কোনো উত্তর দিল না। স্পেস ভয়ে কুঁকড়ে গিয়ে শুভ্র দিকে তাকিয়ে রইল। রাসেলও তখনও খেয়াল করেনি যে ওর ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে হৃদির স্থির দৃষ্টি অনুসরণ করে যেই না পেছন ফিরল, অমনি আহ করে এক বিকট চিৎকার দিয়ে ছাদ থেকে প্রায় পড়েই যাচ্ছিল। কোনো রকম রেলিংটা খামচে ধরে বলল। শুভ্র বেশ বিরক্ত হয়ে দুজনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কি হয়েছে তোদের? দুজনে এইভাবে সমন্বয়ে চিৎকার দিচ্ছিস কেন? শুভ্র বেশ বিরক্ত হয়ে দুজনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কি হয়েছে তোদের? দুজনে এভাবে সমন্বয়ে চিৎকার দিচ্ছিস কেন? তোদের রিয়াকশন দেখে তো মনে হচ্ছে আমাকে না, নির্ঘাত কোনো ভূত দেখছিস। আই মিন লুকিং লাইক এ গোস্ট। রাসেল কোনো রকম বুক ভরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে কাঁপা গলায় বলল, বড়ো তুমি ছাদে? আর তুমি কখন এলে? আমি তো টেরই পেলাম না। শুভ্র এবার আর চোখে থমথমে মুখে হৃদয়ের দিকে তাকালো। তারপর রাসেলের দিকে ফিরে শীতল গলায় বলল, আমি তোমার অনেক আগেই ছাদে এসেছি রাসেল, হয়তো তুমি আসার পর আমায় খেয়ালই করনি। রীতি সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। শুভ্রর ওই অগ্নিগিরির মতো শান্ত চেহারা দিকে তাকিয়ে একটা বিচ্ছিরি ভেঙচি কাটল সে। তারপর গটগট করে ছাদ থেকে নিচে চলে গেল। রাসেল এবার আমতা আমতা করে শুভ্র দিকে তাকিয়ে পালানোর পথ খুঁজলো। সে আমতা আমতা করে বলল, তাহলে বড় তুমি থাকো, আমি তাহলে নিচে যাই, শরীরটা হঠাৎই কেমন জানি লাগছে। এই বলে রাসেল যেই না এক পা বাড়িয়েছে, অমনি শুভ্র আচমকা রাসেলের গেঞ্জির কলার পেছন থেকে বাঘের মতো খামচে ধরল। রাসেলের ঘাটটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে রক্তবর্ণ চোখে তাকিয়ে শুভ্র চিৎকার করে উঠল, সমস্যা কি তোর? আমার বউয়ের পিছিয়ে এভাবে আঠার মতো লেগে আসিস কেন? শুভ্রের এমন রঙ্গদেহী আচরণ দেখে রাসেল যেন আকাশ থেকে পড়ল। সে ভয়ে কাঁপতে কাঁপতে তোতলাতে শুরু করলো। কি কি বলছো তুমি বুড়ো? তোমার বইয়ের পিছে মানে? শুভ্র এবার রাসেলের গেঞ্জির গলার আরও জোরে পেঁচিয়ে ধরলো, যেন ওর দম বন্ধ করে দেবে। দাঁতে দাঁত চেপে শুভ্র বলল, ইয়েস বউ। আর তুই আমার বইয়ের পিছে টিকটিকির মতো ঘুরছিস কেন? বল এখন, তোর সাথে কি করা উচিত? তোর ওই নোংরা মাথায় কেটে মাছ পুকুরের জলে ভাসিয়ে দেব, নাকি টুনটুনি কেটে শ্মশানে ফেলে আসবো? শুভ্রার এই মারমুখ রূপ দেখে রাসেলের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। সে কিছুতেই বুঝতে পারছে না শুভ্রর হঠাৎ কি হলো। ওকে কি জিন ভূতে ধরলো নাকি? রাসেল কোনো মতে শুকনো ঢোক গিলে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, দেখো বড়, তোমার কোথাও একটা বিশাল ভুল হচ্ছে। আমি তোমার বউয়ের পিছে ঘুরবো কিভাবে? আর তোমার বউ আসবেই বা কোথা থেকে? তুমি তো এখনো বিয়েই করনি। আমার মনে হচ্ছে তোমার ওপর আসমানি কিছু আছর করছে। তুমি ঠিক আছো? শুভ্র ঠোঁটের কোণে একটা কুৎসি তার পঁচাশি খাসি ঝুলে ফুটে উঠল। সে একদম রাসেলের কানের কাছে মুখ নিয়ে শয়তানির মতো ফিসফিস করে বলল, তুই একদম ঠিক ধরেছিস রাসেল। আমার ওপর ভূত চেপেছে, আর সেটা হলো এক ভয়ঙ্কর প্রেমিক ভূত, যে তার বউকে পরপুরুষের হাত থেকে বাঁচাতে যে কোনো সময় কারো ঘাড় মটকে দিতে পারে। আর সেই দুর্ভাগ্যবান মানুষটা হচ্ছিস তুই। ইয়েস, আমি এখন তোর ঘাড় মটকাবো, হা হা। বলে শুভ্র কোনো সুযোগ না দিয়ে এক ঝাটকে রাসেলের গলা টিপে ধরল। হাতের জোর এতটাই বেশি যে রাসেল চিৎকার তো দূর, ঠিক মতো শ্বাস নিতেও পারছে না। ওর চোখ দুটো ভয়ে আর যন্ত্রণায় ঠিকরে বেরিয়ে আসে উপক্রম। শুভ্র দাঁত চেপে গড়গড় করে বলল, বল হারামজাদা, আর কোনোদিন আমার বইয়ের আশেপাশে ঘুরঘুর করবি? বল, জাস্ট সে ইট। রাসেল এবার মনে প্রাণে বিশ্বাস করে নিল যে শুভ্রর উপর নির্ঘাত কোনো শক্তিশালী জিন সওয়ার হয়েছে, যে ওকে ভুল বুঝে নিজের বইয়ের উপর নজরদারি ভাবছে। বাঁচার আর কোনো উপায় না পেয়ে রাসেল মরিয়া হয়ে না
সূচক মাথা নাড়ল। শুভ্র সাথে সাথে ওর গলা ছেড়ে দিল। রাসেল থাদের মেঝেতে বসে পড়ে দুহাত গলা চেপে ধরে কুঁকড়ে গিয়ে কাঁচতে লাগলো। ওর দম বন্ধ আটকে হয়ে যাচ্ছিল। শুভ্র ওর দিকে নিষ্পলক চোখে তাকিয়ে থেকে ঠান্ডা গলায় শেষ হুঁশিয়ার দিল, নেক্সট টাইম যদি তোকে আবার আমার বইয়ের আশেপাশে দেখি, তবে তোর বইয়ের ভবিষ্যৎ কেটে দিতে আমি ন্যানো সেকেন্ডও ভাববো না। সো গেট লস্ট। ঢাকা শহরে থানার গেট দিয়ে ভেতরে পা রাখতে এক ধরনের ব্যবসা আর গুমট গন্ধ নাকে সে ধাক্কা দিল। জরাজীর্ণ দেওয়ালগুলোতে চুনমাখা অনেক আগেই চটে গেছে। সেখানে ধুলো জমা কয়েকটা পুরনো ক্যালেন্ডার আর ওয়েন্টেড অপরাধীদের ঝাপসা হয়ে যাওয়া ছবি ঝোলানো। মাথার ওপর দিয়ে একটা পুরনো সিলিং ফ্যান বিচ্ছিরি শব্দ করে ঘুরছে, যেন যে কোনো সময় খুলে পড়বে। সামনে বড় টেবিলটা ডিউটি অফিসার গম্ভীর মুখে বসে ডায়েরিতে খসখস করে কী যেন লিখছে। তার চারপাশে ফাইলের পাহাড়, আর টেবিলের এক কোণে পড়ে আছে আধখাওয়া এক কাপ ঠান্ডা চা। করিডোর দিয়ে যাওয়ার সময় কানে আসছে ওয়েট টিকটের সেই পরিচিত কর্কশ আওয়াজ, ওভার অ্যান্ড আউট। একটু আগে বাম পাশে সেই অন্ধকার আর শেষেতে হাতমখানা লোহার মোটা শিকলের উপরে কয়েকটা আবছা মূর্তিকে দেখা যাচ্ছে। কেউ দেওয়ালে হেলান দিয়ে ঝিমাচ্ছে, কেউ বা ফ্যালফ্যাল করে বাইরের দিকে তাকিয়ে আছে। ওখান থেকে আসা এক ধরনের ভ্যাপসা গন্ধ আর গুমট পরিবেশটা পুরো থানা বাতাসকে ভারী করে রেখেছে। মাঝে মধ্যে কোনো পুলিশ কনস্টেবল বুটের শব্দ তুলে করিডোর দিয়ে হনন করে চলে যাচ্ছে। থানার এক কোণে স্তব হয়ে রাখা হয়েছে জব্দ করা পুরনো মোটরসাইকেল আর ধুলোমাখা কিছু লাঠিসোঁটা। বাইরে ট্রাফিক জ্যামের আওয়াজ শোনা গেল। থানার ভেতরে এই পরিবেশটা কেমন যেন পাথরের মতো স্থির আর রহস্যময়। প্রতিটি দেওয়াল যেন এক একটা না বলা গল্পের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। থানার সামনে একের পর এক কালো রঙের দামি ল্যান্ড ক্রুজার এসে থামলো। ইঞ্জিনের গর্জন থামতেই চারপাশটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ছেয়ে গেল। গাড়ি থেকে নামলেন স্যুটবুট পরা একজন বয়স্ক কিন্তু অত্যন্ত প্রভাবশালী চেহারায় পুরুষ নাইম খান। তার ব্যক্তিত্ব আর চলন বলে দিচ্ছে তিনি এই শহরে কতটা ক্ষমতাধর ব্যক্তি। তাকে দেখা মাত্র ডিউটি অফিসার থেকে শুরু করে কনস্টেবলরাও ততস্থ হয়ে দাঁড়িয়ে কুর্নিশ জানালো। নাইম খান ভাবলেশীন মুখে সেই সালাম নিলেন এবং অত্যন্ত ধীরস্থির পায়ে থানার ভেতরে প্রবেশ করলেন। সরাসরি এসিপি রুমে গিয়ে মিনিট 10 কথা বলার পর তিনি আসামির সাথে কথা বলার জন্য 1 ঘন্টা সময় বরাদ্দ করে নিলেন। একজন পুলিশ অফিসার অত্যন্ত বিনয়ের সাথে তাকে করিডোরের দিকে নিয়ে চললেন হাজতখানার দিকে। করিডোরের শেষ সাথে মেঝে নাইম খানের দামি চমড়ার জুটের খটখট শব্দটা প্রতিধ্বনিত হচ্ছিল। সেই শব্দে হাজতের ভেতরে কুঁকড়ে বসে থাকা আসামিটা চমকে চোখ তুলে তাকালো। ধুলো মাখা মেঝে আর মশার কামড়ে অতিষ্ঠ নির্বাণ যখন দেখলো লোহার শিকড়ে ওপাশে তার বাবা দাঁড়িয়ে আছে। মুহূর্তে তার চোখ কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। সে টলমলে পায়ে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে শিকের সামনে এগিয়ে এলো। ফিসফিস করে কাঁপা গলায় ডাকলো, বাবা। সে করুণ ডাক নাইম খান এক মুহূর্তের জন্য চোখ ফিরিয়ে নিলেন। পাথরের মতো শক্ত মনে হয়তো কোনো চূড়াটান লেগেছে, কিন্তু তিনি সেটা প্রকাশ হতে দিলেন না। তিনি সাথে থাকা পুলিশ অফিসারকে ইশারা করে দূরে যেতে। অফিসার সসম্মানে সরে দাঁড়ালেন। নাইম খান আর নির্বাণের দিকে তাকালেন। নির্বাণ এখনও অবাক চোখে তার বাবার দিকে তাকিয়ে আছে। সে স্বপ্নেও ভাবেনি যে তার বাবা এই নোংরা থানায় তার সাথে দেখা করতে আসবে। নাইম খান গলা পরিষ্কার করে বেশ গম্ভীর আর শীতল কণ্ঠে বললেন, বেশ আবেগপূর্ণ হওয়ার দরকার নেই নির্বাণ। ভাবিস না আমি তোকে দেখতে এখানে এসেছি। আমি নিহাত প্রয়োজনই এসেছি। মুহূর্তের মধ্যে নির্বাণের উজ্জ্বল মুখটা স্নান হয়ে গেল। মাথাটা নিচু করে নিল সে। মনে মনে ভাবল, ঠিকই তো, সে তো তার বাবার যোগ্য ছেলে হতে পারেনি, তবে তাকে দেখতে কেন আসবেন তিনি? নাইম খান আবার বললেন, আমি তোর কাছে এটা বিশেষ সাহায্য চাইতে আইছি, করবি আমায় সাহায্য? নির্বাণ তার বাবার কথা যেন কিছুতেই মেলাতে পারছে না। জেলের এই অন্ধকার প্রকোষ্ঠে বসে সে তার প্রভাবশালী বাবাকে কী এমন সাহায্য করতে পারে? নাইম খান যখন দেখলেন নির্বাণ পাথরের মতো স্তম্ভিত হয়ে আছে, তখন তিনি কিছুটা অধৈর্য হয়ে বললেন, কথা বলছিস না কেন? বোবা হয়ে গেলি নাকি?
নির্বাণ শুকনো ঢোক গিলে অস্পষ্ট স্বরে বলল, কিন্তু বাবা, আমি এই 4 দলের ভেতর থেকে তোমাকে কী সাহায্য করব? আমি তো নিজেই কয়েদি। নাইম খান দুহাত পিঠমোড়া করে জেলের করিডোরে পায়চারি করতে করতে রহস্যময় গলায় বললেন, উফ, তোকে জেলে থেকে সাহায্য করতে হবে না, সাহায্য করবি জেলের বাইরে থেকে। নির্বাণ ভুরু কুঁচকে অবাক হয়ে তাকালো। ওর বিস্ময় যেন কাটছেই না। সে অবাক হয়ে শুধালো, বাইরে থেকে মানে? নাইম খান এবার থমকে দাঁড়ালেন। নির্বাণের চোখের দিকে সরাসরি তাকিয়ে হুকুমের সুরে বলল, হ্যাঁ, বাইরে থেকে। তোকে আমি আজই জামিন করাবো। সব ব্যবস্থা হয়ে গেছে, শুধু আমার প্ল্যান মতো তোকে কাজ করতে হবে। একটা চুল পরিমাণ এদিক ওদিক হওয়া চলবে না। নির্বাণ সাথে সাথে মাথা নিচু করে নিল। ওর চোখে বিষণ্ণতার ছায়া। সে অপরাধবোধে জর্জরিত হয়ে ধীর গলায় বলল, বাবা, আমি এখন জামিন চাই না, কারণ আমি আমার বোনটাকে কথা দিয়েছি। কথা না রাখলে ও অনেক কষ্ট পাবে। নির্বাণের মুখে বোনের প্রতি এই মমত্ববোধ দেখে নাইম খান যেন হৃদয়ের জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি ক্ষিপ্ত হয়ে জেলের লোহার গিলিটটা দুহাতে খামচে ধরে গর্জে উঠলেন, যদি মনের আত্মার শান্তি না পায় তবে বোনের দেওয়া কথা রেখে কী হবে? নির্বাণ আকাশ থেকে পড়ল। বাবার কথার মানে কিছুতেই বুঝতে পারছে না। বোনের আত্মা শান্তি পাবে না মানে? নাইম খান এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ভেতরে অগ্নিগিরি চেপে রাখতে পারলেন না। এতক্ষণ কঠোর ব্যক্তিত্ব ভেঙে চুরমার হয়ে গেল। তিনি হু হু করে ছোট বাচ্চার মতো কেঁদে উঠলেন। কান্নায় ভেঙে পড়ে নাইম খান বলতে লাগলেন, আরে, আমার কলিজার টুকরো মেয়েটা যে মরে গেছে, কিসের জন্য মারা গেল সে? একজনকে ভালোবেসে পেল না বলেই তো সে চলে গেল না ফেরার দেশে। অথচ যার জন্য ওই পৃথিবীটা ছাড়লো, সেই মানুষটা দিব্যি সুখে আছে। সেই সুখী আমি সইব কী করে? আমার মেয়েটা কী চেয়েছিল ওই সোহান চৌধুরীর ছেলের কাছে? স্পেস একমুঠো ভালোবাসা তো, কিন্তু ভালোবাসলে কি এমন হতো রে, বল?